স্বাগত আপনাদের সবাইকে আমাদের বাংলাদেশ টেলিভিশন জাতীয় স্কুল কুইজ প্রতিযোগিতা কুইজ 2025-এ বাংলাদেশের সব স্কুলকে নিয়ে শুরু হয়েছে আমাদের বাংলাদেশ টেলিভিশনের এই জাতীয় স্কুল কুইজ প্রতিযোগিতা 2025 এবং নতুন সিজন চলছে। আজ আমাদের এই প্রতিযোগিতায় অংশ নেবার জন্য হাজির হয়েছে দুটি স্কুল। চলুন শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। শেখ মোহাম্মদ শাহরিয়ার আমিন, দশম শ্রেণী, গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল, গফরগাঁও, ময়মনসিংহ। ফাহিম আহমেদ, দশম শ্রেণী, গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল, গফরগাঁও, ময়মনসিংহ। তানজিবুর রেজা তৃপ্ত, বিএএফ শাইন কলেজ ঢাকা, দশম শ্রেণী। মোহাম্মদ নাইমুজ্জামান তানভীর, বিএএফ শাইন কলেজ ঢাকা, দশম শ্রেণী। পরিচয় পেলেন, এবারে জানিয়ে দিই যে আমাদের অনুষ্ঠানের নিয়ম। আপনারা সবাই জানেন যে আমরা দুটো রাউন্ডে ভাগ করেছি। একটি হচ্ছে বিষয় ভিত্তিক রাউন্ড, যেখানে আমরা 6টি বিষয় থেকে প্রশ্ন করি। আরেকটি হচ্ছে কুইজ রাউন্ড, যেখানে আমরা অল্প সময়ের মধ্যে মানে 1 মিনিট সময়ের মধ্যে 10টি করে প্রশ্ন করি। আমরা যেসব বিষয় থেকে প্রশ্ন করি সেগুলো হচ্ছে বাংলাদেশ, খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, ভূগোল, ইতিহাস, সাম্প্রতিক বিশ্ব, এই বিষয়গুলো থেকে। নম্বরের ক্ষেত্রে যেটা হচ্ছে যে দু দলকেই বাজার প্রেস করতে হবে বিষয়ভিত্তিক রাউন্ডের ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে উত্তর সঠিক হলে দু দলই পাবেন 10 নম্বর করে, কিন্তু ভুল হলে জরিমানা হয়ে যাবে 5 নম্বর। আর কুইজ রাউন্ডে ভুল হলে কোনো জরিমানা নেই, কিন্তু সেক্ষেত্রে প্রতিটি সঠিক উত্তরের জন্য তারা পাবেন 5 নম্বর করে। অর্থাৎ 1 মিনিট সময়ে 10টি প্রশ্নে যদি সঠিক উত্তর দেন তাহলে তারা পেয়ে যেতে পারেন 50 নম্বর। তো এই হচ্ছে আমাদের নিয়মাবলী। তো চলুন শুরু করি আমাদের আজকের প্রশ্নোত্তরের পালা। প্রথমেই যে বিষয় থেকে প্রশ্ন করব সেটি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে প্রথম প্রশ্ন আসছে পর্দায়। আমাদের প্রথম প্রশ্ন, মুক্তিযুদ্ধের মহান শহীদদের অসামান্য আত্মত্যাগের স্মরণে নির্মিত ভাস্কর্য, যা 1973 সালে ভাস্কর আব্দুর রাজ্জাক নির্মাণ করেছিলেন। মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত এটি প্রথম ভাস্কর্য। এই ভাস্কর্যটি 16 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 3 নম্বর সেক্টরের 100 জন এবং 11 নম্বর সেক্টরের 107 জন শহীদ সৈনিক এবং মুক্তিযোদ্ধাদের নাম লেখা আছে। প্রশ্ন হচ্ছে, এই ভাস্কর্যটিকে আমরা কি নামে চিনি? আমাদের খুবই পরিচিত একটি ভাস্কর্য। ঢাকা শহর থেকে বাইরে বের হতে হলে, বিশেষ করে ময়মনসিংহ, টাঙ্গাইল এসব দিকে যেতে হলে আমাদের এই ভাস্কর্যটি চোখে পড়বেই। বিখ্যাত একটি ভাস্কর্য। দু দলের কোনো দলই উত্তর দিচ্ছেন না। ঠিক আছে, চলে যাই আমরা আমাদের কম্পিউটারের কাছে, দেখি কম্পিউটার কি বলে। এটা সঠিক উত্তর হচ্ছে জাগ্রত চৌরঙ্গি। এই ভাস্কর্যটির নাম জাগ্রত চৌরঙ্গি। দেখা যাচ্ছে ডান হাতে গ্রেনেড, বাঁ হাতে রাইফেল, লুঙ্গি পরা, খালি গা খালি পা, কিন্তু পেশিবহুল। এই ভাস্কর্যটি হচ্ছে গাজীপুর জেলার যে জয়দেবপুর চৌরাস্তা আছে ঠিক তার মাঝখানে সড়ক দ্বীপে অবস্থিত। বেদিসহ এই জাগ্রত চৌরঙ্গির উচ্চতা হচ্ছে 42 ফুট 2 ইঞ্চি। জাগ্রত চৌরঙ্গি অর্থাৎ এই যে 4 রাস্তার মোড়, এই মোড়ে আমাদের মুক্তিযোদ্ধারা সদা জাগ্রত আছেন। তাদেরকে ভেদ করে ঢাকা শহরে প্রবেশ অসম্ভব ব্যাপার। এটাই এই জাগ্রত চৌরঙ্গি ভাস্কর্যের প্রতীক। অলরাইট, চলে যাই আমাদের পরের প্রশ্নে। বাংলাদেশ বিভাগ থেকে আসছে দ্বিতীয় প্রশ্ন। দেখছি কি দাঁড়ায়, কি নিয়ে প্রশ্ন। জামদানি। জামদানি হলো কার্পাস তুলা দিয়ে প্রস্তুতকৃত এক ধরনের পরিধেয় বস্ত্র। মুসলিম বস্ত্র যেটি, সেটি বয়ন করতে লাগে 300 কাউন্টের সুতা, কিন্তু জামদানি বয়নে লাগে হচ্ছে 26, 80, 84 কাউন্টের সুতা। ইউনেস্কো এই জামদানিকে বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করেছে। প্রশ্ন হচ্ছে, জামদানির আদি জন্মস্থান কোন জায়গাকে বলা হয় বা কোন এলাকাকে বলা হয়? সবার আগে বাজার প্রেস করেছেন ওপাশে বিএএফ শাহিন কলেজ ঢাকা, নারায়ণগঞ্জ বলছেন বিএএফ শাহিন কলেজ। দেখা যাক তাদের উত্তর সঠিক কিনা। আমাদের কম্পিউটার বলছে অবশ্যই বাংলাদেশের ঢাকার সোনারগাঁ বা নারায়ণগঞ্জ এলাকা হচ্ছে
এই জামদানির আদি জন্মস্থান। শীতলক্ষ্যা নদীর পাড়ে যে আর্দ্রতা আছে, সেই আর্দ্রতা এই জামদানি তৈরি করার জন্য খুবই কার্যকর। 17শো শতাব্দীতে জামদানি দিয়ে নকশাওয়ালা শেরওয়ানির প্রচলন ছিল, নবাবরা সেই শেরওয়ানি পরতেন। এছাড়াও মুঘল এবং নেপালের যেটা আঞ্চলিক পোশাক রাঙা, সেখানেও জামদানি কাপড় ব্যবহৃত হতো। ভেরি ওয়েল ডান বিএফ শাইন কলেজ ঢাকা, পেয়ে যাচ্ছেন 10 নম্বর। চলে যাই আমরা আমাদের পরের বিষয়। আমাদের পরের বিষয় ইতিহাস। ইতিহাস থেকে আসছে প্রথম প্রশ্ন, দেখি কি থাকছে। এই নগরীটিতে ঔপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে, যার বেশিরভাগ বাড়ি 19 শতাব্দী 1800-1300 খ্রিস্টাব্দের নাম ফলক রয়েছে এই বাড়ির সামনে। এটি ছিল মূলত হিন্দু ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র, যাদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে। তারা এই গড়ে তোলেন এই নগর। প্রশ্ন হচ্ছে এটি কোন নগর? দুদলই একসাথে প্রায় বাজার প্রেস করছেন। সবার আগে আমি সুযোগ দিতে চাই বিএএফ শাহিন কলেজ আপনাদেরকে। পানামনগর স্যার। পানামনগর আপনারা বলছেন, এটা পানামনগর। দেখি এ পাশে গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল, পানামনগর। আপনারা বলছেন পানামনগর। দেখে নিই সঠিক উত্তর কোনটি। আমাদের কম্পিউটার কি বলছে? কম্পিউটার বলছে এটা সঠিক উত্তর হচ্ছে অবশ্যই পানামনগর। ভেরি ওয়েল ডান। পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন নগর। খাসনগর, পানামনগর, প্রাচীন সোনারগাঁ এবং বড়নগর। প্রাচীন সোনারগাঁর এই 3 নগরের মধ্যে পানাম ছিল সবচাইতে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো ভবন রয়েছে, যা বাংলার যে 12 ভূঁইয়া আছে তাদের ইতিহাসের সাথে এই ভবনগুলো, এই নগরীটি সম্পর্কিত। সোনারগাঁর 20 কিলোমিটার এলাকা জুড়ে, বর্গ কিলোমিটার জুড়ে এই নগরী গড়ে উঠেছে। পানাম নগর চমৎকার একটি জায়গা, দেখবার মতো। অলরাইট, ইতিহাসের পরের প্রশ্ন আসছে পর্দায়। দেখি কি নিয়ে প্রশ্ন। আমাদের কম্পিউটার বলছে প্রশ্নটি হচ্ছে, একজন সম্পর্কে জানতে চাই, তার নাম জানতে চাই। তিনি ছিলেন মিশরের টলেমাইক রাজ্যের শেষ সক্রিয় শাসক এবং জুলিয়াস সিজার এবং মার্ক অ্যান্টনির সাথে তার সম্পর্কের জন্য তিনি বিখ্যাত। আর এই সম্পর্ক রাখার কারণে কিছু সময়ের জন্য মিশরের স্বাধীনতাকে সুরক্ষিত রাখা গিয়েছিল। প্রশ্ন হচ্ছে আমরা কার কথা বলছি? বাজার প্রেস করেছেন বিএএফ শাইন কলেজ ঢাকা। স্যার ক্লিওপেট্রা। ক্লিওপেট্রা। ক্লিওপেট্রা, এই উত্তরটি যদি সঠিক হয় তাহলে পেয়ে যাবেন বিএফ শাইন কলেজ 10 নম্বর। যদি ভুল হয় বানা হলে কাটা যাবে 5 নম্বর। দেখে নেই আমাদের কম্পিউটার কি বলছে। কম্পিউটার বলছে এটা সঠিক উত্তর হচ্ছে অফকোর্স ক্লিওপেট্রা। ক্লিওপেট্রা সপ্তম এই মিশরীয় রানী রোমান নেতা জুলিয়াস সিজার এবং মার্ক অ্যান্টনির সাথে মিত্রতা স্থাপন করেছিলেন মিশরকে রক্ষা করবার জন্য। এবং এই রোমান নেতাদের সাথে সম্পর্ক ছিল বলে মিশর অনেক কাল যুদ্ধ দ্বারা আক্রান্ত হয়নি, এই দেশটাকে আক্রমণ করেনি কেউ। ভেরি ওয়েল ডান। 10 নম্বর চলে গেছে বিএএফ শাহিন কলেজের খাতায়। এবার ইতিহাস বিভাগ থেকে আমরা চলে যাব আমাদের পরের বিষয়, বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তি থেকে আমাদের প্রথম প্রশ্ন আসছে পর্দায়। ইন্দোনেশিয়া ও ইথিওপিয়ায় বিমান দুর্ঘটনায় 346 আরোহী মৃত্যুর পর 737 ম্যাক্স উড়োজাহাজটি উৎপাদন বন্ধের ঘোষণা দিয়েছিল এর নির্মাতা প্রতিষ্ঠান। প্রশ্ন হচ্ছে এই যে 737 ম্যাক্স, এই উড়োজাহাজটি, এই মডেলটি কোন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান তৈরি করত? সবার আগে বাজার প্রেস করেছেন গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল। বোয়িং। বোয়িং। শিওর এটা বোয়িং এর ইয়েস স্যার। বিমান? দেখা যাক আপনাদের উত্তর সঠিক কিনা, এটি বোয়িং কিনা। আমাদের কম্পিউটার বলছে অ্যাবসলিউটলি রাইট, বোয়িং। দ্য বোয়িং কোম্পানি, এটা আমেরিকান মাল্টিন্যাশনাল কর্পোরেশন, যারা বিমান, রোটোক্রাফট, রকেট, স্যাটেলাইট এই বিভিন্ন কিছু পরিকল্পনা করে, তৈরি করে, বিক্রি করে। এবং বোয়িং হচ্ছে সর্ববৃহৎ আন্তর্জাতিক বিমান নির্মাতা
সারা বিশ্ব জুড়ে। ভেরি ওয়েল ডান। পরের প্রশ্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ থেকে, দেখি কি থাকছে আমাদের জন্য। পরের প্রশ্ন হচ্ছে হৃৎপিণ্ড দেখতে পাচ্ছি আমরা, এই হৃৎপিণ্ডকে কেন ডাবল পাম্প মেশিন বলা হয়? কেন বলা হয়? গফরগাঁও ইসলামিক সরকারি হাই স্কুল। হৃৎপিণ্ডের মধ্যে সংকোচন ও প্রসারণ হয় বলে এটাকে ডাবল পাম্প বলা হয়। সিস্টোল ডায়াস্টোল। সিস্টল ডায়াস্টল আরেকটু কি বলতে পারবেন, একটু আরেকটু ব্যাখ্যা করে? সিস্টোল হলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরিত হয়, আর যদি ডায়াস্টোল হয় তাহলে না, সংকোচন হলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নিঃসরিত হয়, আর প্রসারিত হলে অক্সিজেন গ্যাস হৃৎপিণ্ডে প্রবেশ করে। আচ্ছা, দেখে নেই আমাদের কম্পিউটার কি বলছে, কেন এটাকে হৃৎপিণ্ডকে ডাবল পাম্প মেশিন বলা হয়। দেখা যাচ্ছে আমাদের কম্পিউটার বলছে হৃৎপিণ্ডকে ডাবল পাম্প বলা হয় কারণ এটা একসাথে দুটো কাজ করে, অর্থাৎ দুটো পাশই একসাথে পাম্প করে। ঠিক বলেছেন, একটি পাম্প করে সে রক্তটাকে বের করে দেয়, ডান পাশের যেটাতে অক্সিজেন কম রয়েছে যে রক্তকে, সেটা ফুসফুস পাম্প করে অক্সিজেন সংগ্রহ করে, যেটাকে বলা হয় পালমোনারি সঞ্চালন। এবং বাম পাশে যেটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত, সেটাকে সে সারা শরীরে পাম্প করে, যেটাকে বলা হয় সিস্টেমেটিক সঞ্চালন। একদিক থেকে কম রক্ত যেটা, সেটাকে মধ্যে সে অক্সিজেন মেশায়, আর আরেকটার মধ্যে যেটার মধ্যে অক্সিজেন মিশে গেছে সেটাকে সারা শরীরে প্রবাহিত করে। একই সঙ্গে আমাদের হার্ট দুভাবে পাম্প করতে থাকে সারাক্ষণ, সেজন্য এটাকে বলা হয় ডাবল পাম্প মেশিন। ভেরি ওয়েল ডান। গফরগাঁও ইসলামী সরকারি হাই স্কুল, একেবারে সঠিক উত্তর। 10 নম্বর আপনাদের দলের খাতায়। চলে যাই আমাদের পরের বিষয়, শিল্প সাহিত্য সংস্কৃতি। প্রথম প্রশ্ন আমাদের সাহিত্য সংস্কৃতি বিভাগ থেকে। তিনি ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন এবং বাংলা ও ইংরেজি ভাষায় অসংখ্য পুস্তক ও প্রবন্ধ রচনা করেন। তার কর্মকাণ্ড বাংলা ও ভারতের সামাজিক ও সাংস্কৃতিক পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাকে বলা হয় যে বাংলার যে রেনেসা হয়েছে, সেই বাংলা রেনেসার অন্যতম চালিকা শক্তি তিনি একজন রাজা। প্রশ্ন হচ্ছে এই রাজার নাম কি? সবার আগে বাজার প্রেস করেছেন আবারও গফরগাঁও ইসলামিয়া হাই স্কুল। রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। কি দেখে মনে হলো যে ইনি রাজা রামমোহন রায়? ছোটবেলা থেকে আমাদের পাঠ্য বইয়ে রাজা রামমোহন রায়ের খুব অনেক ছবি ছিল, সেই ছবি থেকেই আজকে শিওর হলাম। সেই ছবি দেখে আপনি নিশ্চিত যে এটা রাজা রামমোহন রায়? দেখি আপনার চোখ সঠিক দেখলো না ভুল দেখলো, +10 না -5, আমাদের কম্পিউটার আপনাকে কি দেয়। আমাদের কম্পিউটার বলছেন তিনি রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক এবং সমাজের জন্য অনেক কাজ করেছেন তিনি, যেমন সতীদাহ প্রথা বিলুপ্তি, নারী শিক্ষা, ধর্মীয় সংস্কার আন্দোলন, এসব কিছু করেছেন রাজা রামমোহন রায়। তো রাজা রামমোহন রায় সঠিক উত্তর দিয়ে গফরগাঁও ইসলামী সরকারি হাই স্কুল আবারও পেয়ে গেলেন 10 নম্বর। ভেরি ওয়েল ডান। আমাদের সাহিত্য বিভাগ থেকে পরের প্রশ্ন, দেখি কি থাকছে আমাদের জন্য। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়। বিখ্যাত একজন সাহিত্যিক আমাদের বাংলাদেশের, তার একটা অসাধারণ কবিতা আছে, স্মৃতির মিনার ভেঙেছে তোমার, ভয় কি বন্ধু, আমরা এখনো 4 কোটি পরিবার খাড়া রয়েছে তো, যে ভিত কখনো কোনো রাজন্য পারেনি ভাঙতে। শহীদ মিনার ভেঙে দিয়েছিল পশ্চিম পাকিস্তানিরা নির্মাণ করার পর, এবং শহীদ মিনার 1952 সালে ভেঙে দেবার কারণে প্রতিবাদ জানিয়ে কবিতা লিখেছিলেন আমাদের এই বিখ্যাত কবি, যিনি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রথম কবিতা লিখেছিলেন। তিনি তখন পড়তেন 1952 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে 2য় বর্ষে, প্রখর মেধাবী ছাত্র ছিলেন তিনি। পরবর্তীতে এই মানুষটি হয়ে উঠেছিলেন খ্যাতিমান ও ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, নাট্যকার, গবেষক, অধ্যাপক। তার প্রথম উপন্যাস 23 নম্বর তৈলচিত্র, যেটা 1960 সালে ছাপা হয়েছিল। প্রশ্ন হচ্ছে আমরা কোন বিখ্যাত সাহিত্যিকের কথা বলছি? আবারও গফরগাঁও ইসলামিয়া হাই স্কুল। আলাউদ্দিন আল আজাদ। কি দেখে মনে হলো এটি উত্তর আলাউদ্দিন আল আজাদ?
স্মৃতির মিনার কবিতা আলাউদ্দিন আল আজাদ লিখেছে, সেটা থেকে আমি বলতেছি এটা আলাউদ্দিন আল আজাদ। আপনি পড়েছেন কবিতাটা আগে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেজন্য বলছেন যে এটি আলাউদ্দিন আল আজাদের লেখা এবং এটার উত্তর আলাউদ্দিন আল আজাদ হবে। অলরাইট, দেখে নিই উত্তর সঠিক হলো 10 নম্বর, ভুল হলে জরিমানা 5 নম্বর, গফরগাঁও ইসলামিয়া হাই স্কুল। এবং আপনাদের উত্তর একেবারে সঠিক, ভেরি ভেরি ওয়েল ডান। আলাউদ্দিন আল আজাদ 1932 সালের 6 মে তিনি জন্মগ্রহণ করেন এবং 2009 সালের 3 জুলাই তিনি মৃত্যুবরণ করেন। 1950 সালে তিনি ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন তিনি পড়ছেন, মাত্র 18 বছর বয়স তার, সে সময় প্রকাশিত হয়েছিল তার গল্প গ্রন্থ জেগে আছি। ভেরি ওয়েল ডান। গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল, চমৎকার উত্তর দিয়ে যাচ্ছেন একের পর এক। ভেরি ভেরি ওয়েল ডান। আমাদের সাহিত্য বিভাগ থেকে 2টি প্রশ্ন করা শেষ, চলে যাই আমাদের পরের বিভাগে। আমাদের পরের বিষয় ভূগোল। ভূগোল থেকে প্রথম প্রশ্ন আসছে, পর্দায় দেখি কি আসছে। মঙ্গল গ্রহে 2টি প্রাকৃতিক উপগ্রহ যা 1877 সালে আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী আসাফ হল তিনি আবিষ্কার করেন। একটি হচ্ছে মঙ্গলের বৃহত্তর চাঁদ যা মঙ্গলের খুব কাছাকাছি কক্ষপথে ঘোরে এবং আরেকটি মঙ্গলে পতিত হতে পারে বলে ধারণা করা হয়। একটি মঙ্গলের বৃহত্তর চাঁদ যা মঙ্গলের খুব কাছাকাছি কক্ষপথে ঘোরে, যেটা আমরা ওই যে মঙ্গল গ্রহটা দেখতে পাচ্ছি বড়, তার পাশে যে গ্রহটা দেখতে পাচ্ছি এটা সেই গ্রহের কথা বলছি। এবং কোনো এক সময় হয়তো এটা মঙ্গলে পতিত হতে পারে বলে বিজ্ঞানী ধারণা করছেন। আরেকটি গ্রহ যেটা, সেটা হচ্ছে ছোট প্রাকৃতিক উপগ্রহ যেটা আমরা দূরে দেখতে পাচ্ছি। এই গ্রহের, মঙ্গল গ্রহের 2টো প্রাকৃতিক চাঁদ রয়েছে। প্রশ্ন হচ্ছে এই চাঁদ দুটোর নাম কি? বাজার প্রেস করেছেন এ পাশে BAF শাইন কলেজ ঢাকা। ফিবোস ও ডাইমোস। কোথায় পেয়েছেন এটা? বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটা ছিল। এটা আমাদের স্কুলের বইতে আছে, বাংলাদেশ বিশ্ব পরিচয়। দেখি আপনাদের উত্তর সঠিক কিনা। অ্যাবসলিউটলি রাইট, ফেবোস ও ডাইমোস বা ফেবোস ও ডিমোস। গ্রিক পৌরাণিক কাহিনী অনুযায়ী খুব মজার ব্যাপার হচ্ছে যে ফোবোস মানে হচ্ছে ভয় আর ডিমোস মানে হচ্ছে ভীতি। তার মানে চাঁদের এই যে দুটো চাঁদ, এই যে দুটো উপগ্রহ মঙ্গলের, এটাকে বিজ্ঞানীদের ভাষায় বলা হয় ভয় ভীতি। এটা একটা মজার ব্যাপার। ভয় মানে হচ্ছে ফোবোস এবং ডিমোস মানে হচ্ছে ভীতি, ভয় ভীতি। ভেরি ওয়েল ডান, BAF শাইন কলেজ। সঠিক উত্তর 10 নম্বর আপনাদের দলের খাতায়। এবারে ভূগোল বিভাগের পরের প্রশ্ন দেখি কি আসছে পর্দায়। আমাদের পরের প্রশ্ন দেখতে পাচ্ছি, মেঘ। এটা হচ্ছে সবচেয়ে সাধারণ ধরনের মেঘ, এদের রং সাদা। এদের চলাচল দেখে আবহাওয়া কোন দিকে যাচ্ছে, বাতাস কোন দিকে যাচ্ছে তা আন্দাজ করা যায়। যদি আকাশে এ ধরনের মেঘ দেখা যায় তাহলে বুঝতে হবে যে 24 ঘন্টার মধ্যে আবহাওয়ায় কোনো রকম কোনো পরিবর্তন আসছে। এদেরকে দেখতে অনেকটা সাদা ছড়ানো আঁশ বা চুলের মতন দেখায়। প্রশ্ন হচ্ছে এই যে মেঘ, এই জাতীয় মেঘ, এদের নাম কি, আমরা কি নামে ডাকি বা বিজ্ঞানীরা, আবহাওয়াবিদরা কি নামে ডাকেন? বাজার প্রেস করেছেন গফরগাঁও ইসলামিয়া হাই স্কুল। স্পঞ্জ ক্লাউড। স্পঞ্জ ক্লাউড। আর কোনো নাম? এটা সবসময়, বেশিরভাগ সময় আমরা এই মেঘটাই দেখতে পাই, হালকা হালকা সাদা সাদা মেঘ আকাশ জুড়ে থাকে। আর কোনো না? BAF শাইন কলেজ তারা বাজার প্রেস করছেন না। 4 ধরনের মেঘ রয়েছে, এটি সবচেয়ে কমন। এটি হচ্ছে সিরাস, সিরাস জাতীয় মেঘ। বাংলায় বলা হয় অলোক, অলোক মেঘ। খুব সুন্দর একটা নাম, সিরাস মেঘ, যেটা সবচেয়ে কমন, সাধারণত সবসময় দেখা যায়। এটির নাম সিরাস, সিরাস মেঘ, এবং বাংলায় বলা হয় অলোক মেঘ। ঠিক আছে, এর সাথে সাথেই শেষ হয়ে গেল আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি থেকে করা 2টো প্রশ্ন। চলে যাই আমাদের পরের বিষয়ে। আমাদের সর্বশেষ বিষয় খেলাধুলা। তো দেখি খেলাধুলা থেকে কি প্রশ্ন থাকছে আমাদের দলের জন্য। প্রথম প্রশ্ন আসছে পর্দায়। এই বিখ্যাত ফুটবল খেলোয়াড় লা পুলগা ডাকনামের জন্য পরিচিত 2021 সালে PSG-তে যোগ দেওয়া পর্যন্ত বার্সেলোনার হয়ে তার পুরো পেশাদার ক্যারিয়ার খেলেছেন।
প্রশ্ন হচ্ছে লা পুলগা কাকে বলা হয়? সবার আগে বাজার প্রেস করেছেন আবারও গফরগাঁও ইসলামিয়া হাই স্কুল। লিওনেল আন্দ্রেস মেসি। কে বললো যে তার নাম লা পুলগা? কোথায় পেলেন? টিভিতেই দেখেছি। টিভিতেই দেখেছেন এটা? আচ্ছা, দেখা যাক। টিভিতে দেখা কথাটা যদি ঠিক হয়ে থাকে তাহলে 10 নম্বর, কিন্তু যদি সেটা ভুল হয়ে থাকে তাহলে জরিমানা হয়ে যাবে 5 নম্বর। আমাদের কম্পিউটার বলছে এটি হচ্ছে আসলে যার নাম, তিনি হচ্ছেন অবশ্যই লিওনেল মেসি। ভেরি ওয়েল ডান। লিওনেল মেসি ফুটবলের অন্যতম বরপুত্র রাজপুত্র। 2021 সালে প্যারিস সেন্ট জার্মেইতে যোগ দেওয়ার আগে বার্সেলোনায় তার পুরো পেশাদার ক্যারিয়ার তিনি কাটিয়েছেন লিওনেল মেসি। শেষ প্রশ্ন বিষয়ভিত্তিক রাউন্ডে আমাদের এই খেলাধুলা বিভাগের, দেখি কি থাকছে আমাদের শেষ প্রশ্ন। লন্ডনে প্রতি বছর অনুষ্ঠিত এই টেনিস টুর্নামেন্টটি তার ঘাস যে কোর্ট রয়েছে সেটার জন্য পরিচিত। এই টেনিস টুর্নামেন্টটা ঘাসের কোর্টে খেলা হয়, অ্যাস্ট্রোটার্ফে না। এবং 4টি গ্র্যান্ড স্ল্যাম যে ইভেন্ট রয়েছে গ্র্যান্ড স্ল্যামের, তার মধ্যে এটি একটি অত্যন্ত বিখ্যাত কোর্ট। প্রশ্ন হচ্ছে লন্ডনের এই টেনিস টুর্নামেন্টের এই কোর্টটির নাম কি বা জায়গাটার নাম কি? আবারও বাজার প্রেস করেছেন গফরগাঁও ইসলামী সরকারি উচ্চ বিদ্যালয়। আপনাদের উত্তর উইম্বলডন। উইম্বলডন। আচ্ছা, এই উইম্বলডন যে এটা কোর্ট, এটা কি করে জানলেন? উইম্বলডন এই খেলাটা আমি প্রায়ই দেখতাম আব্বুর সাথে বসে। আমার মনে হলো লন্ডনের সাথে উইম্বলডন অনেকটা মিল আছে, এই জন্য উইম্বলডন। মনে হয় এটা। হ্যাঁ। আপনি টেনিস খেলা দেখেন? হ্যাঁ। আচ্ছা, টেনিস খেলার কিভাবে নাম্বার হয়, পয়েন্ট বন্টন হয় বুঝতে পারেন? টেনিস আমি আমার ফেভারিট প্লেয়ার হচ্ছে রাফায়েল নাদাল। আচ্ছা। ওনাকে খুব ভালোভাবে ফলো করি, বাট এতটাও দেখি না। আমি রুল সম্পর্কে এতটা অবগত নই, বাট আমার ফেভারিট প্লেয়ার হচ্ছে রাফায়েল নাদাল। আচ্ছা, কিন্তু মাঠ সম্পর্কে একটা আইডিয়া আছে যেহেতু খেলা দেখেন। দেখিনি আপনার যে উত্তর উইম্বলডনের কথা বলছেন এবং লন্ডনের কথা বলছেন, দেখা যাক এটি সেটি কিনা। আমাদের কম্পিউটার বলছে যদি সঠিক হয় 10 নম্বর গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের, ভুল হলে জরিমানা 5। এবং কম্পিউটার বলছে অবশ্যই উইম্বলডন। উইম্বলডন 4টি গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্টের একটি, এবং এটি লন্ডনের ঘাসের কোর্টে খেলার জন্য বিখ্যাত। এবং পৃথিবীর যত বিখ্যাত খেলোয়াড় আছেন, যত টেনিস খেলোয়াড় আছেন, তাদের সবার স্বপ্ন হচ্ছে যে আহা, জীবনে একবার যদি উইম্বলডনের এই ঘাসের কোর্টে গিয়ে একটু খেলতে পারতাম। সবার এটা ইচ্ছা। এবং এখানে খেলাটা অত্যন্ত সম্মানের একটা ব্যাপার বলে ধরে নেওয়া হয়। ভেরি ওয়েল ডান গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল। আবারও 10 নম্বর আপনাদের দলের খাতায়। বিএফ শাহীন কলেজ ঢাকা, আপনাদের সাথে একটু গল্প করি। আমাদের সাথে আছেন নাইমুজ্জামান তানভীর, 10ম শ্রেণীতে পড়ছেন। নাইমুজ্জামান, বড় হয়ে আপনি কি করতে চান? স্যার আব্বু ডিফেন্সে, তো আমার বড় হয়েছে স্যার আইএসএসবিডি। আচ্ছা, তো সুতরাং আব্বু বলেছে যে আমি ডিফেন্সে, তুমিও ডিফেন্সে আসো। না, ওটা পার্সোনাল ইচ্ছা আর কি। ব্যক্তিগত ইচ্ছা? আব্বু বলছে ইঞ্জিনিয়ারিং ও আচ্ছা, আব্বু বলছেন। তাহলে আপনার কেন মনে হলো যে না আমি ডিফেন্সে যাব? টু সার্ভ দ্য কান্ট্রি। টু সার্ভ দ্য কান্ট্রি। ভেরি গুড, এক্সেলেন্ট। আসতে চাই এ পাশে আমাদের সাথে রয়েছেন তানজিবুল রেজা, তিনিও পড়ছেন 10ম শ্রেণীতে। তানজিবুল, ভবিষ্যতে আপনার পেশা হিসাবে কোনটিকে বেছে নিতে চান? আমার ইচ্ছা হচ্ছে বিদেশে বা দেশে হয়তো কোনো বিশ্ববিদ্যালয়ে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে গবেষণা করা। আপনার মনে হচ্ছে যে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে কাজ করার অনেক সুযোগ আমাদের বাংলাদেশে রয়ে গেছে এবং সেই সুযোগটা আপনি কাজে লাগাতে চান। আলাদা আলাদা বিষয় নিয়ে আমরা কাজ করতে পারবো, যেসব নিয়ে ন্যূনতম কাজ হয়েছে সেগুলো তো আমাদের সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল, আপনাদেরকে প্রথমবারের মতন পেলাম কুইজ 2025-এ। তো প্রথমে আসতে চাই আপনার কাছে, মোহাম্মদ শাহরিয়ার আমিন, আপনার কাছে জানতে চাই যে আপনার কি স্বপ্ন, বড় হয়ে কি পেশা নিতে চান? স্যার ছোটবেলা থেকে আকাশ খুব ভালো লাগতো। আকাশ ভালো লাগতো এবং আকাশের সাথে আকাশের বিমানও ভালো লাগতো। বাবা চাই ডাক্তার হই, আমি চাই যন্ত্রকৌশল বিভাগে পড়াশোনা করে এরোনটিক্স ইঞ্জিনিয়ার নিয়ে কাজ করব। ভেরি গুড। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনি পড়তে চান, তো কেন এই ইচ্ছাটা হলো, কেন, কি দেখে ইচ্ছাটা স্যার জাগলো? আইএসএসবিতে যেতে চেয়েছিলাম, কিন্তু মনে হয় সম্ভব হবে না। আমি আকাশ ছুতে চাই।
আচ্ছা আকাশ ছোঁয়ার স্বপ্ন থেকেই এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন। আরে বাহ, চমৎকার, আমি আকাশ ছুতে চাই। অলরাইট, ফাহিম আহমেদ, আপনার কি স্বপ্ন, কি পেশা বেছে নিতে চান? আমি আসলে প্রকৃত একজন মানুষ হতে চাই আর পেশা হিসেবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বেছে নিতে চাই। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চান, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান, কেন, কি লাভ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে কি হবে? ছোটবেলা থেকেই আইসিটির প্রতি একটা অন্যরকম ভালো লাগা কাজ করতো, ফ্যাসিনেশন, সেই দিক থেকে আর কি আমার ইচ্ছা আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব। তাছাড়াও আমাদের আইটি সেক্টরটাকে আমি উন্নত করার চিন্তা ভাবনা করছি। ফিউচারে আমি বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই, সেই বাহ। ভাবনা থেকে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই। বাহ, খুবই ভালো ভাবনা। তো অনেক গল্প হলো, তো ফিরে যাই আবারও আমাদের প্রশ্ন উত্তর পর্বে। আমাদের এবারের পর্ব আসছে কুইক কুইজ। কুইক কুইজ 1 মিনিট সময় 10টি প্রশ্ন, প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 5 নম্বর, ভুল হলে কোনো নম্বর কাটা যাবে না। সুযোগ প্রথমে থাকছে গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের জন্য। গফরগাঁও, তৈরি আপনারা? আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। মোনালিসা চিত্রকর্মটি কোথায় প্রদর্শিত হয়? আর প্যারিসে। মাউন্ট এভারেস্ট কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? নেপাল এবং তিব্বত। বাংলাদেশের প্রথম জাদুঘর। প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু 1914 হয়েছিল? সালে। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ কোনটি? পাস। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন। 5ই জুন। নেলসন ম্যান্ডেলা কোন দেশের নেতা ছিলেন? সাউথ আফ্রিকা। অলিম্পিক গেমস কোথায় প্রথম অনুষ্ঠিত হয়? অলিম্পিক গেমস। গ্রিস। ব্লু ইকোনমি বলতে কি বোঝায়? সমুদ্র সম্পর্কিত ইকোনমি বা সমুদ্র, আমরা সমুদ্রকে কাজে লাগিয়ে যে ইকোনমি। পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট? অ্যামাজন রেইন ফরেস্ট। অ্যামাজন রেইন ফরেস্ট। মোনালিসা চিত্রকর্ম কোথায় প্রদর্শিত প্যারিসে। হচ্ছে? প্যারিসে। প্যারিসে। বাংলাদেশের প্রথম জাদুঘর। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। 5ই জুন। ব্লু ইকোনমি বলতে কি বোঝায়? সমুদ্র সম্পর্কিত ইকোনমি। সমুদ্র সম্পর্কিত ইকোনমি। অলিম্পিক গেমস কোথায় প্রথম অনুষ্ঠিত গ্রিস। হয়েছিল? গ্রিসের গ্রিসে। এথেন্সে। নেলসন ম্যান্ডেলা কোন দেশের নেতা সাউথ ছিলেন? আফ্রিকা। সাউথ আফ্রিকার সাথে সাথে শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখা যাক কটি প্রশ্নের সঠিক উত্তর আমরা পেয়েছি। আমাদের কম্পিউটার বলছে মোনালিসা চিত্রকর্মটি আমরা দেখতে পাবো লুভর মিউজিয়াম, প্যারিসে গেলে। সঠিক উত্তর মাউন্ট এভারেস্ট নেপাল এবং চীনের মাঝখানে অবস্থিত। বাংলাদেশের প্রথম জাদুঘর ছিল রাজশাহীর বরেন্দ্র জাদুঘর, সেটা ছিল প্রথম বিশ্বযুদ্ধ 1914 সালে। আফ্রিকার সবচাইতে জনবহুল দেশ হচ্ছে নাইজেরিয়া। বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। সঠিক উত্তর নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার নেতা ছিলেন। অলিম্পিক গেমস প্রথম হয়েছিল এথেন্স, গ্রিসের। ব্লু ইকোনমি বলতে সামুদ্রিক সম্পদ ভিত্তিক ইকোনমি বোঝায়। সঠিক উত্তর পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট হচ্ছে অ্যামাজন রেইন ফরেস্ট। দেখা যাচ্ছে 8টি প্রশ্নের উত্তর আমরা পেয়েছি গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের কাছ থেকে। অতএব তারা পেয়ে যাচ্ছেন 40 নম্বর। অভিনন্দন গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট, ভেরি ওয়েল ডান। এবারে শেষ 1 মিনিট। BAF শাহীন কলেজ ঢাকা আপনাদের জন্য বরাদ্দ। আপনাদের 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। পৃথিবীর বৃহত্তম নদীর নাম? নীলনদ। উদ্ভিদ কোষে খাদ্য তৈরির অঙ্গাণু কোনটি? প্লাস্টিক। অপু ও দুর্গা কোন বিখ্যাত সিনেমার দুটি প্রধান চরিত্র? পথের পাঁচালী। পাখিদের মধ্যে দ্রুততম কোন পাখিটি? ইগল। গ্রেট ওয়াল অফ চায়না কোন দেশে অবস্থিত? অবশ্যই চায় না। ক্লোরোফিলের রং কি? সবুজ। ব্ল্যাক গোল্ড কোন সম্পদের অপর নাম? ব্ল্যাক গোল্ড। জিরকন। জিরকন। মহাত্মা গান্ধী কোন দেশে জন্মগ্রহণ করেন? ভারত। সুন্দরবন কোন দুই দেশের মধ্যে অবস্থিত? বাংলাদেশে ভারত। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? বৃহস্পতি। পৃথিবীর বৃহত্তম নদীর নাম? নীলনদ। উদ্ভিদ কোষে খাদ্য তৈরির অঙ্গাণু কোনটি? প্লাস্টিক। প্লাস্টিক। অপু ও দুর্গা কোন বিখ্যাত সিনেমার প্রধান চরিত্র? পথের পাঁচালী। পাখিদের মধ্যে দ্রুততম কোন পাখিটি? ইগল। ক্লোরোফিলের রং কি? সবুজ। সবুজ। ব্ল্যাক গোল্ড কোন সম্পদের অপর নাম? জিরকন। মহাত্মা গান্ধী কোন দেশে জন্মগ্রহণ করেন? ব্রিটিশ ভারত। সৌরজগতের বৃহত্তম গ্রহ? বৃহস্পতি। বৃহস্পতি। এর সাথে সাথে শেষ হয়ে গেল 1 মিনিট সময়। দেখে নিই কোনটি সঠিক উত্তর। পৃথিবীর বৃহত্তম নদীর নাম অ্যামাজন। উদ্ভিদ কোষে খাদ্য তৈরির অঙ্গাণু হচ্ছে ক্লোরোপ্লাস্ট। অপু ও দুর্গা হচ্ছে প্রধান চরিত্র পথের পাঁচালীর। সঠিক উত্তর। পাখিদের মধ্যে দ্রুততম হচ্ছে পেরেগ্রিন ফ্যালকন। পেরেগ্রিন ফ্যালকন।
গ্রেট ওয়াল অফ চায়না অবশ্যই চীনে, সঠিক বলেছেন। ক্লোরোফিলের রং সবুজ। ব্ল্যাক গোল্ড হচ্ছে পেট্রোলিয়াম, পেট্রোলিয়ামের অপর নাম হচ্ছে ব্ল্যাক গোল্ড। মহাত্মা গান্ধী ভারতে জন্মগ্রহণ করেন, সুন্দরবন ভারত বাংলাদেশে, সৌরজগৎ বৃহত্তম গ্রহ হচ্ছে বৃহস্পতি, সঠিক উত্তর। ছাত্রী প্রশ্ন উত্তর আমরা পেয়েছি বিএফ শাইন কলেজ ঢাকার কাছ থেকে, অতএব তারা পেয়ে যাচ্ছেন 35 নম্বর। আমাদের কম্পিউটার বলে দিচ্ছে যে কোন দল ফাইনালি কত স্কোর করেছেন। দেখা যাচ্ছে বিএএফ শাইন কলেজ ঢাকার মোহাম্মদ নাইমুজ্জামান তানভীর এবং তানজিবুর রেজা, তারা দুজনে মিলে অর্জন করেছেন সর্বমোট 75 নম্বর। অভিনন্দন। এবং গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় গফরগাঁওয়ের শেখ মোহাম্মদ শাহরিয়ার আমিন এবং ফাহিম আহমেদ আজকে চমৎকার পারফর্ম করেছেন তারা দুজনেই, এবং তারা অর্জন করেছেন সর্বমোট 100 নম্বর। অভিনন্দন গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়। অভিনন্দন বিএএফ শাইন কলেজ, বরাবরের মতনই শাইন কলেজ আজকেও দারুণ করেছে, আজকেও খুব ভালো করেছে। অভিনন্দন আপনাদের দুদলকেই। তবে জানিয়ে রাখি, আপনারা যারা নিয়মিত আমাদের কুইজ দেখতে চান বা কুইজ সম্পর্কে বিভিন্ন রকম তথ্য জানতে চান, বা আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে ফেসবুক পেজের মাধ্যমে। আমাদের ফেসবুক পেজ হচ্ছে কুইজ, এটি থেকে সার্চ দিলে আমাদের পেজ পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করুন, আপডেটেড থাকুন। আর যদি মনে করেন যে গফরগাঁও ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের মতন, বিএএফ শাহিন কলেজের মতন আপনারা অংশ নিতে চান কুইজে, তাহলে কি করবেন? খুব সহজ, বলে দিই। আপনাদেরকে যেটা করতে হবে সেটি হচ্ছে যে আপনাদের স্কুলের থেকে 2 জন কুইজার নির্বাচিত করতে হবে। তারপর তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার স্কুলের প্যাডে লিখে প্রধান শিক্ষকের স্বাক্ষর নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের কাছে। আমাদের কাছে চিঠি পাঠাবার ঠিকানা প্রযোজক কুইজ 2025, কক্ষ নম্বর 3023, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা, ঢাকা। জলদি কুইজার নির্বাচন করে ফেলুন এবং প্রিপারেশন নিন, প্যাডে লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে এবং চলে আসুন আমাদের সামনে। যে কথা আমরা আজকে বলছিলাম যে সফট স্কিল খুবই গুরুত্বপূর্ণ এবং ভাষা শেখাটা খুব গুরুত্বপূর্ণ। বাংলা আমাদের মায়ের ভাষা, বাংলা আমাদের প্রাণের ভাষা, বাংলা শিখতেই হবে, জানতেই হবে। কিন্তু একই সাথে ইংরেজি জানাটা এখনকার দিনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার কারণ আমাদের এগিয়ে যাবার ক্ষেত্রে ইন্টারনেট বা কম্পিউটার লিটারেসি একটি অনেক বড় বিষয়। ইন্টারনেট এবং কম্পিউটার লিটারেসিতে এগিয়ে থাকতে হলে ইংরেজি জানতে হবে। সেই সাথে আজকের দুনিয়া কেবলমাত্র একটি জায়গায় থেমে নেই। ঘরে বসে আমাদের ছেলেমেয়েরা আজকে আমেরিকার কাজ করছে, ঘরে বসে অস্ট্রেলিয়ার কাজ করছে, কানাডার কাজ করছে, স্পেনের কাজ করছে। আপনি যত বেশি ভিন্ন ভাষা জানবেন, আপনার পক্ষে আগামীর পৃথিবীতে সফল হবার সম্ভাবনা তত বেশি। সফট স্কিলের কথা আমরা বলছি। কমিউনিকেশন স্কিল অন্যতম শক্তিশালী একটি দক্ষতা। ভাষা শেখাটা এই দক্ষতার অন্যতম অংশ। ভাষা শেখা, ইংরেজি শেখা এবং কম্পিউটারে লিটারেট হওয়া, অর্থাৎ প্রযুক্তিগতভাবে দক্ষতা অর্জন করা আমাদের আগামী দিনের চাবিকাঠি। অতএব আমাদের সন্তানদের যদি চাই যে তারা ভালো করুক, পড়াশোনার পাশাপাশি একই রকম গুরুত্ব দিয়ে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, ক্লাব অ্যাক্টিভিটিস, স্কাউটিং এইগুলো করাতে হবে। তাদেরকে তায়কোয়ান্দো শেখাতে হবে, আত্মরক্ষার কৌশল শেখাতে হবে, সাঁতার শেখাতে হবে। সব কিছু মিলিয়েই আমাদের ছেলেমেয়েরা আগামীতে একজন দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। সেই দিনের প্রার্থনায় আজকে শেষ করছি আমাদের এই আয়োজন। দেখা হবে সামনের সপ্তাহে সেম টাইম সেম চ্যানেল আমাদের প্রিয় বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, তথ্যের সঙ্গে থাকুন, জ্ঞানের সঙ্গে থাকুন, প্রযুক্তির সঙ্গে থাকুন। হ্যাপি কুইজিং।